পাঁচশো এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। বইটি প্রকাশিত হয়েছে টেকনিক পাবলিকেশন থেকে। এই চমৎকার বইটি তোমরা যারা এখনও সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। আমরা প্রথম প্রশ্নটা একটু খেয়াল করে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, মৌলিক কণিকার মধ্যে সবচেয়ে হালকা কোনটি? প্রোটন, নিউট্রন, পজিট্রন এবং ইলেকট্রন দেয়া আছে। এখানে হচ্ছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের ভরটা যদি আমরা একটু দেখি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের ভর হচ্ছে, প্রোটন হচ্ছে কত? 1.67 ইন্টু 10⁻27, নিউট্রন হচ্ছে 1.675 ইন্টু 10⁻27 এবং ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10⁻31। তাহলে সবচেয়ে হালকাকে? সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। তাহলে এই কণাগুলোর মধ্যে সবচেয়ে হালকা কণা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ একের অ্যান্সার হচ্ছে ঘ। 2 নম্বর প্রশ্নটা দেখো, কে প্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন? এটা হচ্ছে হেনরি ব্যাকেরেল। এই জন্য হচ্ছে তেজস্ক্রিয়তার একক হিসেবে ব্যাকেরেলকে ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানীর নামও হচ্ছে হেনরি ব্যাকেরেল। নিচের কোনটির উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে কার্বন 14। এটা কিভাবে কাজ করে? ব্যাপারটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা প্রাণীর শরীরে তোমার কার্বন 14 থাকে। তো এই কার্বন 14টা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তো এখন ধরো কার্বন 14-এর অর্ধায়ু জানা থাকলে কোনো একটা পদার্থের মধ্যে কার্বন 14 কতটুকু আছে সেখান থেকে জানতে পারবো যে এই পদার্থটা কত বছরের পুরানো। তো বিভিন্ন ফসিল বা হচ্ছে জীবাশ্ম যেগুলোকে বলা হয় সেগুলোর বয়স এইভাবেই নির্ধারণ করা হয়, অর্থাৎ কার্বন 14-এর কতটুকু উপস্থিতি আছে তার উপর ভিত্তি করে ওইগুলোর বয়স নির্ধারণ করা হয়ে থাকে। তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক? এটি একটি নিউক্লিয় ঘটনা। হ্যাঁ, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এবং তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেকেরেল, সেটা হচ্ছে হেনরি বেকেরেলের নাম থেকে আসছে। আর সর্বশেষ যেটা, তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী। এটা তো আমরা জানি মানব শরীরের জন্য প্রচণ্ড রকম ক্ষতিকর, ক্যান্সার থেকে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে তেজস্ক্রিয়তা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1 আর 2, অর্থাৎ 4-এর অ্যান্সার হচ্ছে ক। ইউরেনিয়ামের একটি আইসোটোপ কোন রশ্মি বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়? এই যে দেখো, ইউরেনিয়াম থেকে যদি একটা হিলিয়াম নিউক্লিয়াস বাদ পড়ে যায় বা নির্গত হয় তখন এটা থোরিয়ামে পরিণত হয়। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস মানে হচ্ছে আলফা। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? এক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে আলফা। আলফা কণা নিঃসরণ বা আলফা রশ্মি নিঃসরণের মাধ্যমে একটা থোরিয়াম আইসোটোপে পরিণত হয়। কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? এখানে আলফা, বিটা, গামা এবং এক্স রের ভেদন ক্ষমতার মধ্যে বলা আছে, অপশানে দেওয়া আছে, এর মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? আমরা যদি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভেদন ক্ষমতা দেখি, দেখো আলফার ক্ষেত্রে হচ্ছে এটা একটা কাগজের পাত বা হচ্ছে মানুষের চামড়াকে হচ্ছে ভেদ করতে পারে। বিটার ক্ষেত্রে হচ্ছে পাতলা অ্যালুমিনিয়ামের পাতকে ভেদ করতে পারে। এক্স রের ক্ষেত্রে হচ্ছে মোটা সীসা ভেদ করতে পারে। আর গামায়ের ক্ষেত্রে খুব মোটা সীসা ভেদ করতে পারে। তাহলে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা কার? সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামার। তার থেকে কম ভেদন ক্ষমতা হচ্ছে এক্স রে, তার থেকে কম হচ্ছে বিটা এবং সবচেয়ে কম হচ্ছে আলফা, যে একটা পাতলা কাগজের পাত ভেদ করতে পারে। তাহলে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন কণা হচ্ছে গামা। তাহলে এই ক্ষেত্রে 6-এর অ্যান্সার হচ্ছে গামা। বিটা কণার ভর কত? বিটা কণা বলতে বোঝানো হয় হচ্ছে ইলেকট্রনের ফ্লোটাকে বোঝানো হয়ে থাকে বা ইলেকট্রনের প্রবাহ। তাহলে ইলেকট্রনের ভরই হচ্ছে বিটা কণার ভর, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। কোনগুলো 9 নম্বরে বলা হলো কোনগুলো গামা রশ্মির ধর্ম? এর মধ্যে হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং ভরহীন, এটা হচ্ছে গামা রশ্মির ধর্ম। আর 2টি প্রোটন এবং 2টি নিউট্রন দিয়ে তৈরি, এইটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণার ক্ষেত্রে এটা প্রযোজ্য, সুতরাং এটা সঠিক না। তরঙ্গ দৈর্ঘ্য খুব কম। হ্যাঁ, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুব কম, কিন্তু এটা চুম্বক ক্ষেত্র দিয়ে প্রভাবিত করা যায় না। আবার এর অস্তিত্ব বোঝা যায় তোমার হচ্ছে যে আমরা কি বলে ওই অ্যালুমিনিয়ামের পাতের উপরে হচ্ছে গামা রশ্মি নিক্ষিপ্ত হলে সেখান থেকে হচ্ছে আলোর প্রতিপ্রবাহ তৈরি হয়, সেভাবে আমরা এর অস্তিত্ব বুঝতে পারি, কিন্তু এর বেগ আলোর বেগের সমান। তাহলে এখানে যেটা বলা হলো এই রশ্মির অস্তিত্ব বোঝা যায় না, এই রশ্মির অস্তিত্ব বোঝা যায় কিন্তু এর বেগ আলোর বেগের সমান। ঠিক আছে, যেহেতু বোঝা যায় না বলেছে তাহলে এটাও হবে না। তাহলে 9-এর অ্যান্সার হচ্ছে ক। গামা রশ্মির দ্রুতি কত? একটু আগে বললাম এটা আলোর বেগের সমান। তাহলে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে গামা রশ্মির দ্রুতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 11 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, কোনো তেজস্ক্রিয় মূলের অর্ধায়ু 100 বছর, মূলটির 1/8 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? 1/8 মানে হচ্ছে 1/2⁻3, 1/2⁻3। তাহলে কয়টা হাফ? 3টা। তো
তো প্রত্যেকটার জন্য 100, তাহলে তিনটার জন্য কত? 300 বছর। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ। 12 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, কোনো তেজস্ক্রিয় মৌলের 12 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো, কোনো তেজস্ক্রিয় মৌলের 1 লক্ষটি তেজস্ক্রিয় পরমাণু আছে। মৌলটির অর্ধায়ু 1 বছর হলে 2 বছর পর কতটি পরমাণু অবশিষ্ট থাকবে? অর্ধায়ু বলতে বোঝানো হয় অর্ধেক ক্ষয় প্রাপ্ত হতে যেই সময় লাগে। যেহেতু 1 লক্ষটি আছে, 1 বছর পর সেটা অর্ধেক ক্ষয় প্রাপ্ত হয়ে 50,000 থাকবে। 2 বছর পর 50,000 অর্ধেক অর্থাৎ 25,000 হয়ে যাবে। তাহলে 2 বছর পর কতটি পরমাণু অবশিষ্ট থাকবে? 25,000টি পরমাণু অবশিষ্ট থাকবে। তো এটাই ছিল এই পর্বে আমাদের এমসিকিউর সমাধান। আমরা এগুলা সমাধান করাচ্ছি টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত 500 এমসিকিউ সাজেশন বই থেকে। তোমরা যারা 500 এমসিকিউ সাজেশন বই সংগ্রহ করনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।